ডেইলি স্টার এবং প্রথম আলো অফিসে আগুন দেওয়া নিয়ে আমি শুধু দুটি কথা, বেশি কোনো বক্তব্য দিব না, মনটা প্রচন্ড খারাপ, শুধু দুটো কথা বলবো। আমি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তাদের কাছে দুটো প্রশ্ন করতে চাই, তারপর আরেকজনের কাছে আরেকটা প্রশ্ন করব। যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দুইজনের কাছে আমার প্রশ্ন এবং দুটি প্রতিষ্ঠানের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ আওয়ামী লীগের পুরা আমলটাতে আওয়ামী লীগের এমন কোনো হীন ভাষায় বা ষড়যন্ত্রমূলক নিউজ আপনারা করেন নাই। যাচ্ছে তাই ভাষা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন, সমালোচনা করেছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে এই মাহফুজ আনাম এবং মতিউর রহমান সর্বোচ্চ পরিমাণ ষড়যন্ত্র করেছে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করেছে এবং শেখ হাসিনাকে মাইনাস করার জন্য এই মাহফুজ আনাম এবং মতিউর রহমানরা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে সব রকমের অপপ্রচার এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিউজ করা হয়েছে, ছাত্রলীগের বিরুদ্ধে করা হয়েছে, যুবলীগের বিরুদ্ধে করা হয়েছে। কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকার প্রথম আলো বা ডেইলি স্টারের অফিসে কিন্তু কোনো ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়েও কিন্তু একটা ডিল নিক্ষেপ করে নাই। তার মানে কি আজকে বুঝতে পারছেন যে শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য শেখ হাসিনার প্রয়োজনীয়তা আজকে কি বুঝতে পারছেন? মতি ভাই, মাহফুজ আনাম ভাই, আপনারা সব কিছু করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু আপনাদের অফিসে কেউ আগুন দেয় নাই, আপনাদের অফিসে কেউ জেফত করে নাই, আপনাদের অফিস কেউ পুড়িয়ে দেয় নাই। আজকে পুড়িয়ে দিয়েছে। এখন বোঝেন, একবার চিন্তা করে দেখেন এই বাংলাদেশে শেখ হাসিনার প্রয়োজনীয়তা কতটুকু। আরেকটি কথা বলি, আরেকটা প্রশ্ন করি নিউ এজের সম্পাদক নুরুল কবিরের কাছে। ভাই, এই নুরুল কবির ভাই, আপনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে আপনার টকশুর মধ্যে, আপনার ভাষা দিয়ে, আপনার লেখনির মাধ্যমে একরকম যুদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে। যাচ্ছে তাই ভাষা আপনি সমালোচনা করেছেন, গালাগালি করেছেন, কিন্তু ছাত্রলীগের কোনো ছেলে কিন্তু আপনার গায়ে হাত দেয় নাই, যুবলীগের কোনো ছেলে আপনার গায়ে হাত দেয় নাই, আওয়ামী লীগের কোনো ছেলে আপনার গায়ে হাত দেয় নাই, আপনাকে কোনো মবের শিকার হতে হয় নাই। আজকে কি হয়েছে? আজকে আপনি মবের শিকার হয়েছেন, আপনার গায়ে হাত দেওয়া হয়েছে। বুঝেছেন শেখ হাসিনা কি জিনিস? শেখ হাসিনাকে আপনারা শত্রু মনে করতেন, বাট শেখ হাসিনার কাছে আপনারা নিরাপদ ছিলেন। আর সর্বশেষ প্রশ্নটি আমি করতে চাই জাইমা ইসলামের কাছে, যে প্রথম আলো ডেইলি স্টারের যে সাংবাদিক, সম্ভবত উনি প্রথম আলো সাংবাদিক, যে একটা স্ট্যাটাস দিয়েছে যে দম নিতে পারছি না, তাকে মেরে ফেলা হচ্ছে। এই জাইমা ইসলামের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, কথা বলতে চাই তাকে উদ্দেশ্য করে। তার মতো যারা এরকম শত জাইমা ইসলাম আছে তাদের কাছে আমি বলতে চাই, রে বোন, নগর যখন পড়ে দেবালয় তখন রক্ষা পায় না। আপনারা তো নগর পুড়ে দিচ্ছেন, এই দেশটাকেই পুড়ে দিচ্ছেন, মুখকে উস্কে দিচ্ছিলেন। শেখ হাসিনাকে শেষ করার মাধ্যমে এই দেশটাকে শেষ করতে চেয়েছিলেন, পুরো নগরকেই ধ্বংস করতে চেয়েছিলেন, পুরো নগরই পুড়তে চেয়েছিলেন। এখন কি আপনার দেবালয় রক্ষা পাবে? আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান রক্ষা পাবে? সেই প্রতিষ্ঠান তো আপনার এই নগরের ভিতরেই। নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না, আপনারা রক্ষা পাবেন না। তারপরে আপনাদের জন্য শুভকামনা, আপনারা ভালো থাকবেন। আমরা চাই আপনারা তার কোনো ক্ষতি না হোক, আপনারা বেঁচে থাকুন, সুস্থ থাকুন, আপনাদের বিবেক, মানবিক মূল্যবোধ, আদর্শিক চর্চা এগুলো জাগ্রত হোক। এগুলো জাগ্রত হওয়ার মাধ্যমে আপনারা শেখ হাসিনাকে অনুধাবন করেন
এবং এই জঙ্গি যারা বর্তমানে বাংলাদেশটাকে নষ্ট করছে তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের কলম ধরেন, কথা বলেন, প্রতিবাদ করেন, দেশটাকে রক্ষা করেন। আপনারা সবাই এতক্ষণে তা জানেন। আমার কাছে মনে হয়েছে 1971 সালের 25শে মার্চের সেই কাল রাত যেন আবার ফিরে এসেছে। 1971-এর 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল, নির্বিচারে মানুষ হত্যা করেছে। আর বৃহস্পতিবার রাতে সেই পাকিস্তানিদের দোসর জঙ্গি বাহিনী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হামলা করেছে। সে হামলার শিকার হয়েছে দেশের প্রধান দুটি দৈনিক পত্রিকা, ডেইলি স্টার, প্রথম আলো, যে দুটি পত্রিকা সবসময় সেকুলার রাজনীতির পক্ষে কথা বলে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে, ধর্মীয় উন্মত্ততা, উগ্রবাদের বিরুদ্ধে কথা বলে। হামলার শিকার হয়েছে স্বাধীনতার তীর্থভূমি 32 নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন। হামলার শিকার হয়েছে ছায়ানট, আমাদের সংস্কৃতির আত্মপরিচয়ের আরেকটি সূতিকাগার। মবের হাতে নির্যাতিত হয়েছে সম্পাদক পরিষদের সভাপতি সম্পাদক নুরুল কবির, যিনি সবসময় জামাত শিবির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার। খেয়াল করে দেখবেন যে বেছে বেছে হামলার শিকার হয়েছে, আক্রমণের লক্ষ্য বস্তু ছিল যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যাদের ভূমিকা আছে, উগ্রবাদের বিরুদ্ধে যাদের ভূমিকা আছে, জঙ্গিবাদের বিরুদ্ধে যাদের ভূমিকা আছে, সেকুলারিজমের পক্ষে যাদের ভূমিকা আছে, সেই সব স্থানগুলো। এর বাইরে সারা দেশে বিভিন্ন জায়গায় ভারতীয় হাইকমিশনের কয়েকটি অফিসে হামলার চেষ্টা হয়েছে বলে বিভিন্ন পত্রিকায় খবর বেরিয়েছে। উত্তরায় প্রায় 32টির মতো দোকান, বেশ কয়েকটা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ভাঙচুর করে আগুন ধরে দেওয়া হয়েছে। খুলনায় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। সবচেয়ে বর্বরোচিত ঘটনাটি ঘটেছে, যেটি ঠিক সেই অর্থে তেমন আলোচিত হয়নি, মিডিয়ার অ্যাটেনশন পায়নি, সোশ্যাল মিডিয়ারও তেমন অ্যাটেনশন পায়নি। সেটি হচ্ছে ময়মনসিংহের ভালুকায় একজন মানুষকে ঝুলিয়ে মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে একটি দেশ, একটি জনগোষ্ঠী, কিছু মানুষ কতটা বর্বর হলে, পৈশাচিক হলে একটা জলজ্যান্ত মানুষকে পিটিয়ে মেরে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিতে পারে? কিন্তু জঙ্গিরা তাই করেছে। এখন এই যে ঘটনা প্রবাহ ঘটেছে, এসবই আপনারা জানেন কারা এইসব, কিন্তু এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের ভূমিকা কি ছিল, সরকারের ভূমিকা কি ছিল, সেই বিষয়গুলো নিয়ে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। আমার মনে হয় যে প্রশ্নগুলো আপনাদেরও করা উচিত, প্রত্যেকটি নাগরিকেরই সরকারের কাছে জানতে চাওয়া উচিত। এমন কতগুলো প্রশ্ন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুকে কেন্দ্র করে। সিঙ্গাপুরে হাদির মৃত্যুর ঘটনা, মৃত্যুর যে সংবাদ, সেই সংবাদটি কখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পেয়েছিলেন, এবং সেই খবর পাওয়ার পর যেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে তার মাঝখানে তারা কি নিজেরা অ্যাসেস করেছিলেন যে সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে? আমার তো ধারণা তারা করেছিলেন। না হলে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি কেন নেবেন, কিংবা তার প্রেস সেক্রেটারি যেই বিবৃতিটি দিয়েছেন সেই বিবৃতিতে জনগণকে আগাম শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। এই যে শান্ত থাকার পরামর্শটি দিয়েছিলেন, সেখানে কিন্তু একটা ইঙ্গিত ছিল যে তারা জানেন যে দেশে কোনো ধরনের একটা সহিংসতা, একটা সহিংস পরিস্থিতি তৈরি হবে। আচ্ছা, দেশে তো গোয়েন্দা সংস্থা আছে, গোয়েন্দাদের কোনো তথ্য কি ছিল না সরকারের কাছে? যদি থেকে থাকে, যদি জেরে থাকে, তাহলে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি ঠেকানোর জন্য সরকারের কি ভূমিকা ছিল, কি পদক্ষেপ ছিল? এই প্রশ্নগুলো আমরা করতে পারি। এই প্রশ্নগুলোর উত্তর জানা আমাদের দরকার। আমাদের জানা দরকার বৃহস্পতিবারে ঢাকা শহরে যখন উন্মত্ততা চলছে, প্রথম আলো দাউ দাউ করে জ্বলছে, ছায়ানট জ্বলছে, ডেইলি স্টার জ্বলছে, উত্তরায় দোকানপাট ভাঙচুর হচ্ছে, ঠিক তখন ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা শান্তিতে ঘুমাতে পেরেছিলেন? সারা রাতকে তার ঘুম হয়েছিল? কতটা নির্বিঘ্ন ছিল তার ঘুম? রাতে কি একবারের জন্য তার ঘুম ভেঙেছে? তার উপদেষ্টা পরিষদের সদস্যরা যারা আছেন তারা, দেখুন, কেউ কেউ প্রশ্ন করেছেন যে হাদি হত্যার প্রতিবাদে যদি এই বিক্ষোভ ক্ষোভ হয়, হাদি হত্যাকাণ্ডের বিচারটা করবে কে? ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট? সে বিচার করার কথা প্রধান উপদেষ্টার, স্বরাষ্ট্র উপদেষ্টার, আইজিপির, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের। তাহলে এই মব, এই জঙ্গিরা যমুনায় গেল না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেল না কেন? সেখানে কোনো ভাঙচুর, আগুন দিল না কেন? সেখানে
কোনো ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করলো না কেন? তারা প্রথম আলোতে গেল কেন? ডেইলি স্টারে গেল কেন? তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে গেল না কেন? গেল না। তারা আইজিপির বাসভবনে গেল না যে আপনি অনতি বিলম্বে বা কিংবা কতক্ষণের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারবেন বা কেন পারলেন না সেটি জবাবদিহি করেন? প্রথম আলোতে গেল কেন? ডেইলি স্টারের সামনে গেল কেন? ছায়ানটে গেল কেন? 32 নম্বরে গেল কেন? এই প্রশ্নগুলো কি আপনাদের মনে জাগে? যদি জাগে তাহলে এই প্রশ্নগুলো আমাদের করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে সারা ঢাকা শহরে যে ঘটনাগুলো ঘটেছে, ডেইলি স্টারে, প্রথম আলোতে কিংবা ছায়ানটে, কতজন মানুষ ছিল? সেটা কি কোনো রাজনৈতিক দলের কোনো জনসভার মতো কোনো রাজনৈতিক দলকে ট্রাক ভর্তি করে, রাজনৈতিক দলের জনসভায় যেভাবে ট্রাক ভর্তি করে মানুষ নিয়ে আসা হয় সেভাবে ট্রাক ভর্তি করে মানুষ এনে প্রথম আলোর সামনে, ডেইলি স্টারের সামনে নামিয়ে দিয়েছিল কোনো রাজনৈতিক দল? না, দেয়নি। তাহলে এরা কারা? এদের পরিচয় কি? এদের পৃষ্ঠপোষকতা কি? খোদ রাজধানী শহরে এরা সমবেত হচ্ছে, মিছিল করছে, ভাঙচুর করছে। কতজন? 500, 600? অনেকে বলছেন যে 500-600 মানুষই হবে সম্ভবত, কিংবা তার মধ্যে 50, 60, 100 জনই ভাঙচুর করেছে। তাহলে সরকারের পুলিশ বাহিনী কোথায় ছিল? সেনাবাহিনী কোথায় ছিল? তারা এগুলো থামানোর চেষ্টা কেন করলো না? আগে থেকে কেন রাস্তায় নেমে এদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলো না? কিংবা তারা যখন এই জঙ্গিপনা শুরু করেছে তখনও সরকারের, রাষ্ট্রের কোনো ধরনের অ্যাকশন আমরা চোখে দেখিনি কেন? আমরা তো দেখেছি যে ছাত্রদের আন্দোলনে, শিক্ষকদের আন্দোলনে কিভাবে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তাদের চেয়ে বেশি কি ছিল এখানে এই হামলায়? আমার তো মনে হয় না। তাহলে এই পুলিশ, যে পুলিশ রাস্তায় ছাত্রদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন লাঠিপেটা করে ভেঙে দিতে পারে এবং ছত্রভঙ্গ করে দিতে পারে, সেই পুলিশ এই জঙ্গিদের ছত্রভঙ্গ করে দিতে পারলো না কেন? এর উত্তর কিন্তু আমাদের জানা দরকার। আমাদের জানা দরকার, রাতভর যখন এই উন্মত্ততা চলছে, ঠিক সেই সময়ও সরকারের, রাষ্ট্রের কারো কোনো প্রতিক্রিয়া, কোনো আহ্বান, কোনো তৎপরতা আমরা দেখলাম না কেন? জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন, সেই ভাষণে তিনি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, কিন্তু সেই আহ্বান এই গোষ্ঠীগুলো তাদের কাছে পৌঁছলো না কেন? তারা সেটিকে গ্রাহ্য করলো না কেন? এবং যে করলো না, তারপরে প্রধান উপদেষ্টা কি করেছেন? অন্য উপদেষ্টা কি করেছেন? আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী কি করেছেন? সেনাবাহিনী কি করেছে? এই প্রশ্নগুলো আমাদের মনে আছে। একই সঙ্গে আমাদের খুব জানতে ইচ্ছে করে যে দেশে যে অনেকগুলো রাজনৈতিক দল আছে, খোদ রাজধানী শহরে এরকম উন্মত্ততা চলছে, দেশের প্রধান দুটি পত্রিকা ভেঙে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই সময় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল? যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, অনেকটা ড্রেস রিহার্সাল দিতে শুরু করেছে, যে জামাত ক্ষমতার জন্য লড়াই করছে, তারা কোথায় ছিল? তাদের লোকবল রাস্তায় নেমে আসেনি কেন? যে নো, এই শহরে এই উন্মত্ততা চলবে না, এই পত্রিকা অফিসে হামলা করা চলবে না। তাহলে কি তাদেরও সায় ছিল এই উন্মত্ততায়, হামলায়? আমাদের জানবার দরকার আছে, আমাদের জানতে ইচ্ছে করে। কিন্তু এখন পর্যন্ত আমি সকালে এই আলোচনাটা শুরু করবার আগে দেখেছি যে ফেসবুকে মির্জা ফখরুল ইসলাম একটি দীর্ঘ পোস্ট নাকি দিয়েছেন। আমার আর পড়বার আগ্রহ হয়নি, কারণ আমার আগ্রহ ছিল যে বিএনপির একটা অ্যাক্টিভ রোল, আমার আগ্রহ ছিল যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের একটা অ্যাক্টিভ রোল, এই সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে তারা কথা বলবে, মাঠে দাঁড়াবে। আমরা তাদেরকে দেখিনি। আমরা দেখেছি রাজধানী শহরে জঙ্গিবাদের পৈশাচিক উল্লাস, এবং সেই পৈশাচিক উল্লাসের সময় সকল রাজনৈতিক দল যারা ক্ষমতার ভাগ পেতে চায়, স্বাদ পেতে চায়, তাদের সীমাহীন পৈশাচিক নির্লিপ্ততা আর সরকারের নাক ডেকে ঘুমানো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি উপসংহার কি টানবো আমি জানি না। আমার শুধু মনে হয়েছে আমার এই প্রশ্নগুলো, এই ভাবনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের মনে যদি ভাবনা থাকে, সেই ভাবনাগুলো মন্তব্যের ঘরে বলতে পারেন। কিন্তু একটি দেশ বিপ্লবের নামে, আন্দোলনের নামে এই যে জঙ্গিপনাকে উস্কে দিয়ে পুরা দেশকে একটা জঙ্গি রাজ্যে পরিণত করতে যাচ্ছে বা করে ফেলেছে,